দর্শক, ইস্পাহানি মির্জা পরিচয় মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেবো আজকের শিরোনামগুলো। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমাদের আলোচনা আমরা শুরু করব বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের যে অর্থায়নের কথা বলা হচ্ছে বিভিন্ন বিশৃঙ্খলার পেছনে, সেখান থেকে সিআরআই এর ৩৫ কোটি টাকার সন্ধান পাওয়া গেছে। এর বাইরেও আসলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বলে বিভিন্ন সময় জানা গেছে। সব মিলিয়ে আসলে এই অর্থগুলো কিভাবে ফেরত আনা যায় সে নিয়েও কাজ করছে সরকার, কিন্তু এই মুহূর্তে এই টাকাগুলো আসলে কি কাজে লাগছে এবং সব মিলিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি, দুটো বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব সোহরাব হাসান, তিনি যুগ্ম সম্পাদক প্রথম আলো। আছেন জনাব এবিএম মোশাররফ হোসেন, তিনি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। এবং আছেন জনাব শুভ কিবরিয়া, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে সিআরআই এর ব্যাপারে যে তথ্যটি আপনাদের জানাচ্ছিলাম সে নিয়ে একটি প্রতিবেদন দেখে নেব। আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই অভিযোগ আছে প্রতিপক্ষের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা কিংবা মিথ্যা বয়ান প্রতিষ্ঠায় গেল আমলে সক্রিয় ছিল এই প্রতিষ্ঠানটি। অভিযোগ রয়েছে রাষ্ট্রীয় অর্থ তসরুফেরও। মঙ্গলবার ধানমন্ডিতে সিআরআইয়ের কার্যালয়ের খোঁজে অভিযানে নামে দুদক। দুদক বলছে সিআরআইয়ের নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর রয়েছে। এছাড়া রাজ বাংলা ব্যাংক ও সোনালী ব্যাংকে লেনদেনের নথি মিলেছে। সিআরআই নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসাবে সাইমা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসাবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং জনাব নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। অভিযানকালে সরেজমিনে সিআরআইয়ের কার্যালয়ে উপস্থিত হয়ে কার্যালয়টি বন্ধ পাওয়া যায়। অভিযানকালে সিআরআই নামক প্রতিষ্ঠানের যে সকল ব্যাংক হিসাব চালু ছিল ওই সকল ব্যাংক হতে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি ৩৫ কোটি ২১ লক্ষ টাকার এফডিআর রয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের লকারে কি পরিমাণ সম্পদ রয়েছে তার খোঁজেও নেমেছে দুদক। এরই মধ্যে দুদকের পক্ষ থেকে চিঠি ইস্যু হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর, যেখানে বলা হয়েছে সম্প্রতি সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার খুলে ৫৫,০০০ ইউরো, ১,৬৯,৩০০ মার্কিন ডলার, ১,০০৫ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকার এফডিআর এর কাগজপত্র পাওয়া গেছে। অভিযানের সময় আরও কর্মকর্তাদের লকারের সন্ধান পায় সংস্থাটি। তাদের ধারণা সেখানেও অবৈধ সম্পদ লুকানো থাকতে পারে। এমন প্রেক্ষাপটে কর্মকর্তাদের লকার খুলতে অনুমতি নিতে নির্দেশনা জারি করেছে দুদক। বাংলাদেশ ব্যাংকের লকার খোলার প্রয়োজন হবে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এদিন পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ২,৫৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলার চার্জশিট দিয়েছে দুদক। ২৭ কোটি টাকা আত্মসাতের ঘটনায় মামলা হয়েছে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আলমগীরের বিরুদ্ধেও। শুরুতেই জনাব মোশাররফ হোসেন, আপনার কাছে আসতে চাই। এই যে বিপুল পরিমাণ অর্থ অবৈধ উপায়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং তাদের দোসরদের হাতে জমা হয়েছে, বলা হচ্ছে এটি এই মুহূর্তে নানানভাবে দেশের ভেতরে বিশৃঙ্খলা তৈরিতে কাজে লাগানো হচ্ছে। এই ক্ষেত্রে আসলে আপনারা কি দেখছেন এবং কি করার আছে বলে মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে সিআরআই যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তো আমরা শুনতাম, যা আসলে আমাদের তো দেখার বা যাওয়ার সুযোগ হয়নি, আমরা শুনতাম যে সিআইএ একটা ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করছে, বিশেষ করে বিরোধী দলকে কিভাবে মেলাইন করা যায় এর জন্য পরিকল্পিতভাবে একটা তথ্য সন্ত্রাস তারা করেছে, এটা আমরা দেখেছিলাম। এবং আমরা যখন বিভিন্ন আপনার মতো এরকম যখন টকশো বিভিন্ন আলোচনা করতাম তখন দেখতাম যে বিরোধী দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে একটা প্রিন্টেড ছাপানো বইয়ের মাধ্যমে তারা দেখতাম পড়ে পড়ে শোনাতো যে এই অপরাধ তারা সংগঠিত করেছে। অর্থাৎ সক্রিয়ভাবে সিআরআই সেই সময় কাজ করেছে। এবং এইটাও আমরা শুনতাম যে এখানে অধিক সংখ্যক, আমরা এখনও অবশ্য এই রিপোর্ট আমরা দেখি নাই, যে অধিক সংখ্যক লোক ওখানে এক্সপার্ট হিসাবে কাজ করে, যে কিভাবে এই বিরোধী দলের ভিতরে তথ্য সন্ত্রাস করা যায়, কিভাবে তাদের তথ্যপত্র কালেক্ট করে রাজনীতিতে প্রতিপক্ষকে দমন করা যায়, এই ঘটনাগুলি সব। এইটা নিশ্চয়ই রাজনীতির জন্য খুব শুভ খবর না, বরং আমরা মনে করি এই ধরনের কর্মকাণ্ড রাজনীতির ক্ষেত্রে অশুভ এবং বিরোধী শক্তিকে দমন করার যে তাদের পরিকল্পনা, এই পরিকল্পনা করেও কিন্তু তারা রক্ষা পায়নি। যার কারণে আমার মনে হয় সরকার এই ব্যাপারে খুব কার্যকরী এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত, যাতে ভবিষ্যতে যারাই আমরা রাজনৈতিক শক্তি আছি বা রাজনৈতিক সংগঠন আছি তারা এই ধরনের কর্মকাণ্ড করার মতো যেন সাহস না পায়।
এটাই আপাতত আমি মনে করি যে সরকার এই ব্যবস্থা নেওয়া উচিত। সাম্প্রতিক সময় তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বিভিন্নভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন তাদের একটা অংশের সাথে পতিত স্বৈরাচার শেখ হাসিনা একটা বৈঠকও করেছেন, তার কিছু কিছু খবর এসেছে। এই ঘটনাগুলোর ব্যাপারে আসলে সরকারের কি করণীয় বা রাজনৈতিকভাবে বিএনপি এইগুলোকে কিভাবে মোকাবিলা না, আমরা যখন দেখেন এই ফেসিস্ট সরকার যখন একবার আপনার নিশ্চয়ই মনে আছে, মানে হয়তো 1 মাস 1.5 মাস আগে যখন শুনেছিলাম আওয়ামী লীগ রাজপথে নামবে, তখন রাজনৈতিক দলগুলি কিন্তু সবাই নিজেদের উদ্যোগে কিন্তু রাজপথ সেদিন দখলে নিয়েছিল। তারপর যখন এই যে বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ভারত যখন একটা প্রোপাগান্ডা চালাচ্ছে, এখানে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে এইভাবে, তখন কিন্তু যখন মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলিকে আহ্বান করেছিলেন, সবাই কিন্তু গিয়ে তার পাশে দাঁড়িয়েছে এবং এক কণ্ঠে সবাই বলেছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো। এখন হলো সরকার কি পদক্ষেপ গ্রহণ করে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে একটা স্পষ্ট না। আমরা সরকার এই যে আজকে দেখলেন আপনি একটি রিপোর্ট, প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে এই খাত থেকে এই দুর্নীতি করা হয়েছে, এই খাত থেকে এই টাকা পাচার করেছে, এই খাত থেকে এটা করা হয়েছে, কিন্তু কার্যকর ব্যবস্থা তো আমরা দেখি না। কার্যকর ব্যবস্থা কিন্তু এখনো দৃশ্যমান না, যা দিয়ে জনগণ বা আমরা যারা রাজনৈতিক কর্মী বলেন বা সমর্থক বলেন, আমরা আশ্বস্ত হতে পারি যে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। এই ক্ষেত্রে সরকারের একটা উদাসীনতা আছে বলে আমরা মনে করি। আরেকটি ব্যাপার আপনি দেখবেন যে এই যে আপনি বলছেন যে এদের সম্পৃক্ততা আছে কিনা, এটা মানে প্রমাণ করে আমাদের কাছে উপস্থাপন করার দায়িত্ব কিন্তু আমরা দেখলাম এই যে তিতুমির কলেজে আমরা দেখলাম কয়েকটা মিডিয়া করেছে যে এর পিছনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেছে। তো সরকার সেখানে কি করেছে? তার গোয়েন্দা সংস্থা কি ফেল করেছে? এই প্রশ্নগুলির জবাব কিন্তু আমরা জানতে চাই এবং যেটা দেওয়ার দায়িত্ব কিন্তু এই বর্তমান সরকারের। বিএনপি এটাকে রাজনৈতিকভাবে কিভাবে মোকাবেলা করে? আমরা তো এইসব অপপ্রচার ওর বিরুদ্ধে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের কর্মসূচি আছে, আমরা রাজনৈতিকভাবে এগুলো মোকাবেলা করার জন্য আমাদের যতটুকু সামর্থ্য আমরা সেইটার চেষ্টা করে যাচ্ছি। আমরা দেখেন সারা বাংলাদেশ ব্যাপী আমরা কিন্তু আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছি যাতে এই ফেসিবাদী শক্তির যেন আর মাথা তুলে না দাঁড়াতে পারে। সুতরাং এখন তো আর আমরা দায়িত্বে নাই, দায়িত্বটা হলো সরকার, তারা আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করেন। আমরা চাই যে আইনের প্রয়োগের মাধ্যমে, এই যেমন অনেকে বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, আমাকে নিষিদ্ধর আগে তাদের এই অপকর্মের বিচার করতে হবে। তারা যে সন্ত্রাস করেছে, তারা যে গুম করেছে, তারা যে হত্যা করেছে, এগুলির আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে। কিন্তু সেই ধরনের দৃশ্যমান এবং তড়িৎ কোনো কার্যক্রম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জি, ধন্যবাদ। জনাব শুভ কিবরি, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। ভারতের মাটিতে বসে শেখ হাসিনা এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, বৈঠক পর্যন্ত করছেন। বিভিন্ন সময়ে ভারত সরকার বলেছে যে তাদের এর সাথে যোগাযোগ নেই, কিন্তু এটাও তো সত্য যে ভারতের গণমাধ্যম এবং শেখ হাসিনা এখন পর্যন্ত যে ধরনের কর্মকাণ্ড করছেন তার মধ্যে এক ধরনের সাযুজ্য হয়তো খুঁজে পাওয়া যাবে। এই ক্ষেত্রে এটা কি কূটনীতিক সমস্যা নাকি আরো কোনোভাবে এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া যেতে পারে? না, প্রথম কথা হচ্ছে যে এই 5-6 মাস পরে এসে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বা তাদের নেতাদের যে কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে সেটা কি প্রমাণ করে? সেটা প্রমাণ করে যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির যে ঐক্যমতের ভিত্তিতে তারা এতদিন মাঠে নামতে পারে নাই, তাদের মধ্যে যখন বিভাজন সুস্পষ্ট হচ্ছে, পরস্পরকে আক্রমণ করছে, আঘাত করছে এবং একমাত্র নির্বাচনকে টার্গেট করেই সবাই খুব দ্রুত নির্বাচনের পক্ষে যেতে চাচ্ছে, তখনই কিন্তু আওয়ামী লীগ এই স্পেসটা নিচ্ছে। এটা তো খুবই সত্য কথা যে একটা ফ্যাসিস্ট সরকার 15 বছর 20 বছর শাসন করেছে, তার হাতে টাকা ছিল, তার আন্তর্জাতিক সমর্থন ছিল, তার সম্পদ ছিল, সে দেশ থেকে বাধ্য হয়েছে। তো সুতরাং সে তো ফেরত আসার চেষ্টা করবেই, সেটাই তো স্বাভাবিক। এখন আপনি ফেরত আসার পথটা রুদ্ধ করবেন কি উপায়? সেখানে যদি আপনি ফেল করেন, সেটা যদি শুধু ডক্টর ইউনূস সাহেবেরই কাজ হয় তাহলে একরকম, সেটা যদি সমস্ত রাজনৈতিক সংস্কৃতির একটা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির সম্মিলিত উদ্যোগ হয় সেটা একরকম। তো আমরা যেটা দেখছি, আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো পরস্পরের বিরুদ্ধে, আপনি যদি গত 1 সপ্তাহের ডাটা নেন বা 15 দিনের ডাটা নেন, তারা পরস্পরের বিরুদ্ধে যে কথা বলেছে তার চেয়ে অনেক কম কথা বলেছে ফ্যাসিবাদী শক্তির বিপক্ষে। ধরেন শেখ হাসিনার বিচার হওয়া উচিত একটা হত্যাকাণ্ডের গণহত্যাকারীর মাস্টারমাইন্ড হিসাবে। আওয়ামী লীগের রাজনৈতিক পরিণতি কী হবে? যারা এই খুনের সঙ্গে জড়িত ছিলেন তাদের কি হবে? সেই যে ন্যারেটিভ, আপনি তো বিচার যদি করতে চান তাহলে বিচার করতে হলে তো আপনার একটা প্রস্তুতি লাগবে এবং এই বিচারের ব্যাপারে একটা রাজনৈতিক ঐক্যমত লাগবে। এই যে ঐক্যমত ছাড়া আপনি বিচারও করতে পারবেন না, কারণ বিচার তো একটা আইনি প্রক্রিয়া, একটা পদ্ধতিগত প্রক্রিয়া, আবার জনমতের সমর্থন থাকতে হবে। পাশাপাশি আমরা দেখছি যে এই সরকার এক ধরনের কি বলা যায় যে ধরেন
যে কেউ ইচ্ছা করলে রাস্তায় দাঁড়িয়ে যেতে পারে এই সরকারের বিরুদ্ধে, যে কোনো দাবি নিয়ে আপনি দাঁড়িয়ে 3 জন মিলেও যদি আপনি রেল লাইন অবরোধ করেন, অবরোধ হয়ে যাচ্ছে। এটা সরকারের এক ধরনের হয়তো স্ট্র্যাটেজি, হয়তো সরকারের দুর্বলতা, সরকার হয়তো ভেতরের যে কাঠামো, কারণ এটা তো প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি বল প্রয়োগ করতে চান না, আগে সরকার যে পথে হ্যাঁ, হেঁটেছেন, তো ওই বল প্রয়োগ না সেভাবে করতে যেতে চান। চাইলে তো আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করবে। আওয়ামী লীগকে বল প্রয়োগ মানে তো দুই রকম, একটা হচ্ছে আইনি বল প্রয়োগ, একটা হচ্ছে ফৌজদারি অপরাধ যে করেছে তাকে আপনি অ্যারেস্ট করবেন, তার আপনি বিচার করবেন, তাকে আপনি দেশের মধ্যে কাজ করতে দেবেন না। যেমন আমরা গতকালকে দেখলাম যে গভর্নমেন্ট কলেজের একজন টিচার লিফলেট বিতরণ করছেন, এবং আজকে লিস্ট বের হয়েছে যে ওই 4 তারিখে বা 5 তারিখে যারা স্লোগান দিচ্ছিলেন 5-7 জন, হ্যাঁ, তারা এখনও বহাল তবিয়তে আছেন। তো আওয়ামী ফ্যাসিস্টের যারা সহায়ক শক্তি তারা তো সক্রিয় আছেন দেশের ভেতরে, দেশের বাইরে। আপনি যদি ফেসবুক খোলেন, সবাই কিন্তু সক্রিয় হয়ে গেছে। আগের সেই শক্তি যারা 4 তারিখে 5 তারিখে পর্যন্ত সক্রিয় ছিল, খুনের পক্ষে ছিল, হ্যাঁ, গণ অভ্যুত্থানের প্রত্যেকটা শক্তিকে নিশ্চিহ্ন করতে যারা সক্রিয় ছিল, তারা তো আবার সক্রিয় হয়ে গেছে। এটা আমি মনে করি এটা একটা আমাদের লড়াই। যেমন ধরেন, আমি মনে করি এক্ষেত্রে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে এবং সম্ভাব্য ক্ষমতায় আসছে এই আশাবাদের মধ্যে যারা সবচেয়ে উজ্জ্বল, বিএনপির একটা বিরাট ভূমিকা আছে। কারণ বিএনপি সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে, বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, বিএনপির কর্মীরা 17 বছর পানিশড হয়েছে। সুতরাং বিএনপির এই শেখ হাসিনা এবং খুনিদের বিচারের দাবিতে তাদের সহায়তা করা উচিত, তাদেরকে এই বিষয়ে কথা বলা উচিত, এবং তাদের যে আইনি সেল আছে, ধরেন তারা এখন, আমি জানি না তাদের যে কর্মীরা হত্যা হয়েছে সেই মামলা তারা করেছে কিনা, হ্যাঁ, হাজার হাজার কর্মী তাদের ধরেন ঘর ছাড়া হয়েছে, তার যে অপরাধ হয়েছে সেটা করেছে কিনা। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি আমরা অনৈক্য আসে, তাহলে শেখ হাসিনার মানে এইসব ডিস্টারবেন্স তৈরি হবে। আরেকটা হচ্ছে যে আমরা নির্বাচন চাচ্ছি এবং সরকারকে আমরা একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় বা অন্য বিবেচনায় আমরা দুর্বল দেখছি। কিন্তু আপনি এখন চিন্তা করেন, আপনি নির্বাচন চাচ্ছেন, কিন্তু ডক্টর ইউনূসের সরকার যদি এরকম দুর্বল থাকে, এই দুর্বল সরকার দিয়ে কি আপনি একটা সবল নির্বাচন করতে পারবেন? কারণ নির্বাচনে মানে তো কম্পিটিশন হবে, দুই রকম কম্পিটিশন হবে, পার্টিতে কম্পিটিশন হবে, ইনার পার্টি কনফ্লিক্ট হবে। হয়তো বিএনপির একজন এমপি মোশাররফ ভাইকে দিয়েছে, তার বিপক্ষে একজন ক্যান্ডিডেট দাঁড়িয়ে গেল, তাদের মধ্যেই তো সংঘাত হবে। তো এইটা যদি একটা দুর্বল সরকার হয়, সেই সরকার তো নির্বাচনও ভালো করে করতে পারবে না। সুতরাং এই সরকারকে সবল করার দায়িত্ব এখন রাজনৈতিক দলগুলোর। এবং আজকে একটা ভালো সিম্পটম আছে যে যেহেতু এই যে জাতীয় ঐক্যমত কমিশন যে রিপোর্ট দিচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে প্রফেসর ইউনূস বলছেন, আজকে আমি শুনলাম যে 15 ফেব্রুয়ারির পরে বসবেন। আমার ধারণা যে বসলে অনেক জিনিস, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব হয়ে গেছে, তাদের নিয়মিত ডায়ালগ হওয়া উচিত ছিল। এটা আমি মনে করি যে সরকারের উদ্যোগ নেওয়া উচিত, এবং শেখ হাসিনাকে ঠেকাতে হলে আমাদের এই সমস্ত রাজনৈতিক দলকে সাথে নিতে হবে। রাজনৈতিক দলগুলোকে সাথে না নিলে আপনি এই কার্যক্রমে সফল হতে পারবেন না। জনাব সোহরাব হাসান, আপনার কাছে আসতে চাই। নির্বাচনের ক্ষণ তারিখ তো একটা মোটা দাগে ঘোষণা করা হয়ে গেছে এর মধ্যে, এবং স্বাভাবিকভাবে সেই নির্বাচনে এখানে ঐক্যমত্যের পাশাপাশি নিজেদের মধ্যে যে তফাৎগুলো, সেগুলো দলগুলো বা এখানে যে পক্ষগুলো রয়েছে তারা তুলে ধরার চেষ্টা করছে, এবং অন্য দোষ ত্রুটিও তারা সামনে আনবার চেষ্টা করবে, হয়তো এটাই স্বাভাবিক। কিন্তু এর মধ্যেও যে ঐক্যের সুরটা ধরে রাখার কথা বারবার বলা হচ্ছে, এই দুটোর ভারসাম্য আসলে কিভাবে আসবে? কারণ এখানে যারা নিজেদের মধ্যে প্রতিপক্ষ, তারা তো পরস্পরের বিরুদ্ধে কিছুটা নিন্দা করবে, কিছুটা ভুল ত্রুটি তাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ, এবং আমার সহ আলোচক তাদের শুভেচ্ছা। প্রথম হচ্ছে যে সব ব্যাপারে একমত হতে হবে বা একমত হবে ভিন্ন ভিন্ন দল, সেটা আশাও করা যায় না। একটা মোটা দাগে ঐকমত্য প্রয়োজন। যেমন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা, যেমন নির্বাচনের তারিখ ঘোষণা এবং নির্বাচনটা কিভাবে হবে, এই ব্যাপারে একটা ঐকমত্য হওয়া উচিত। এবং তারপর জনজীবনের সমস্যা, জনগণের নিরাপত্তা, এটা কিন্তু সবার আগে চিন্তা করতে হবে। প্রধান উপদেষ্টা বেশ সতর্কবার্তা দিয়েছেন, একই সঙ্গে প্রত্যয় ব্যক্ত করেছেন, এবং সেই সঙ্গে ভবিষ্যৎ কর্মসূচির কথাও বলেছেন। এই যে বিষয়টি নিয়ে এখন আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং লিফলেটের মাধ্যমে আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে, হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তোলপাড়, এবং বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হচ্ছে, ধরা পড়ছে, এবং গোপালগঞ্জে সংঘর্ষ হয়েছে। আমরা জানি যে গোপালগঞ্জে এই 5 আগস্টের পরে সেনাবাহিনীর সাথে সংঘর্ষ হয়েছিল, এবং তারপর শক্ত অবস্থান নেয়। পরবর্তীকালে আর ওই ধরনের পরিস্থিতি হয়নি। বিষয়টা হচ্ছে, একটা হচ্ছে প্রশাসনিক পদক্ষেপ, আরেকটি হচ্ছে রাজনৈতিক পদক্ষেপ। প্রশাসনিক পদক্ষেপের কথা প্রধান উপদেষ্টা খুব জোরালোভাবে বলছেন, এবং কি করা যাবে। তবে
তার প্রত্যয় বা প্রত্যাশার সঙ্গে তার বাহিনী মানে সরকারের এই বিভিন্ন বাহিনীগুলো কতটা এক একসঙ্গে চলতে পারবে, মানে সেটা বাস্তবায়ন করতে পারবে, এই ব্যাপারে কিন্তু আমরা পুরোপুরি সন্দেহমুক্ত হতে পারছি না। কারণ গত 5-6 মাসে সরকারের বিভিন্ন বাহিনী স্বাভাবিক যে জনগণের সামাজিক যে অপরাধ বা জননিরাপত্তার ব্যাপারেও সরকার কিন্তু প্রথম দিকে হয়তো সরকার তেমন সাফল্য দেখাতে পারেনি। আন্দোলন সংগ্রাম, রাজপথ দখল ইত্যাদির ব্যাপার আছে, জনগণের নিরাপত্তা, চুরি ডাকাতি, ছিনতাই ইত্যাদি বিষয় আছে, হত্যাকাণ্ড ঘটছে। এখন সরকার কিভাবে এগোবে? এক হচ্ছে যে সরকার যেটাই বন্ধু শুভ কিবরিয়া বলছিলেন যে রাজনৈতিক দলের উচিত সহায়তা করা, কিন্তু সরকার কি রাজনৈতিক দলের সহায়তা চাচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন। যেসব বিষয়ে চেয়েছে সেটা কিন্তু রাজনৈতিক দল বা ছাত্র নেতৃত্ব রাজনৈতিক দলের সহায়তা চাইছে না এমন কোনো ভাবার কোনো কারণ তৈরি হয়েছে কি? কারণ হয়েছে, এক হচ্ছে যে সরকারের জন্য এটি যে খুব স্বাচ্ছন্দ্যকর তা নয়। সেটা হলো এই কারণে, আপনি ধরেন বিএনপির কাছে পরামর্শ চাইল, বিএনপি এক ধরনের পরামর্শ দিল, আরেকটি দল অন্য পরামর্শ দিবে, তখন সরকারকে তাহলে এই যে মুখোমুখি মানে পরস্পর বিরোধী পরামর্শ, সেটা সরকারের জন্য এক ধরনের অস্বস্তিও তৈরি করে। সুতরাং চাচ্ছে কি না তা না, কিন্তু এই সরকার তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে, সুতরাং তার একটি রাজনৈতিক সরকারের যে দেশব্যাপী নেটওয়ার্ক সেটি তো নেই। স্থানীয় সরকারও কার্যকর নয়। আমি মনে করি সেক্ষেত্রে রাজনৈতিক দলের সহায়তা খুব জরুরি। এবং জরুরি মানে এই যে 15 দিন বা 1 মাস পর বা 2 মাস পর যমুনায় বৈঠক করা নয়, এক ধরনের কর্মসম্পর্ক, এক ধরনের আস্থার সম্পর্ক তৈরি করা। যেমন যতগুলো উপজেলা আছে, জানি না যেখানে প্রশাসন, উপজেলা প্রশাসন এবং স্থানীয় রাজনীতিকদের মধ্যে কি কোনো বৈঠক হয়েছে বা তারা পরস্পর খোলামেলা মানে, কারণ একজন আমার এক বন্ধুর একটি সমস্যার কথা বলতেছিল, একটা প্রত্যন্ত অঞ্চলে এক উপজেলায়, সেই উপজেলায় যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে গিয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে ওই এলাকার একজন রাজনীতিকের নাম বলে যে তার কাছে মানে তার সহায়তা চাওয়ার জন্য, যে আমরা তাহলে করতে পারবো। সুতরাং সরকারের মধ্যে কিন্তু এক ধরনের সরকারের যে কাঠামোর মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। এই দুর্বলতা রাজনৈতিক দলের সক্রিয় সহায়তা এবং সরকারের সদিচ্ছাও কাজটি কীভাবে এগোবে, আমি তো মনে করি সরকারের উচিত ছিল অন্তত জেলা এবং উপজেলা পর্যায়ে এক ধরনের সমন্বয় কমিটি করা রাজনৈতিক দলগুলোকে নিয়ে। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো জনাব মোশাররফ হোসেন আপনার কাছে। এই যে আলোচনা আমরা এতক্ষণ করছিলাম, সেখানে জনাব শুভ কিবরিয়া একটা প্রশ্ন তুলেছেন যে এই সরকার যদি শক্তিশালী না হয়, সেক্ষেত্রে নির্বাচনের সময় ধরুন বিএনপি নিজেদের মধ্যেই যদি অন্তর্কোন্দল দেখা দেয়, তাহলে তারা সেটা কিভাবে সামলাবে? এবং এখন যে নিজেদের মধ্যেই যারা বিপ্লবের শক্তি বা অভ্যুত্থানের শক্তি, তাদের মধ্যে যে মতপার্থক্য, সেটারই সুযোগ আসলে আওয়ামী লীগ নিচ্ছে এবং তারা এই বিভিন্নভাবে নিজেদের অবস্থান জানান দেবার চেষ্টা করছে। সেক্ষেত্রে রাজনৈতিকভাবে আসলে বিএনপির দায় কতটুকু? না, রাজনীতিক আপনি শুধু বিএনপির উপর চাপাবেন। আমি শুভ ভাইয়ের শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনি দেখেন বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষা বলেছে ডক্টর ইউনূসকে আমরা নেতৃত্বাধীন সরকারের সর্বত্র সহযোগিতা করতে চাই এবং ইউনূস সরকার কোনোভাবে ব্যর্থ হওয়া যাবে না। ইউনূস সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। কিন্তু যারা সরকার আছে তাদের রোলটা কি, আপনাকে সেটা তো আগে দেখতে হবে। তারা কি চায় যে তারা ব্যর্থ হবে বা তারা কি সফল হতে চায়? হতে চায় না বলে মনে হচ্ছে আপনাদের? আমি একটু কথা বলি, আপনি দেখেন এই যে বলা হচ্ছে আওয়ামী লীগ চতুর্দিকে মাথাচাড়া দিয়ে উঠছে। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্স করে বলেছে যে এই 5 তারিখের পর 2000 লোক মারা গেছে, মামলা হয়েছে। হ্যাঁ, মামলা তো অতিরিক্ত আসামি কিছু হতে পারে, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু যদি সরকারের কাছ থেকে প্রকাশ্যে বলা হয় কোনো আসামিকে গ্রেপ্তার করা যাবে না, তাহলে বার্তাটা কি যায় আপনি সেটা দেখতে হবে। এখনো কিন্তু গ্রেপ্তার বন্ধ। আপনি সারা বাংলাদেশ ঘুরে বেড়াবেন, আওয়ামী লীগের শীর্ষ কিছু নেতারা সবাই কিন্তু যার যার অবস্থানে আছে, কারণ এটা সরকারি ঘোষণা দিয়েছে। যদি আমরা লোকালি আপনার জেলায় উপজেলায় আমরা বলি যে আওয়ামী লীগের লোকজন ঘুরছে সেই মামলার আসামি, কারণ উপরের নির্দেশ আছে,
গ্রেপ্তার করা যাবে না। এখানে তো সরকার বিবেচনা করতে হবে, সেইখান থেকে সরকার বিবেচনা করছে, কোনো আসামি ধরতেছে না। আমি তো একেবারে এই লাইভ টপ শব্দে বলছি। হ্যাঁ, যদি সরকার কিছু কিছু চয়েস করে ধরে সেটা আলাদা, কিন্তু যারা সুনির্দিষ্ট মামলা, হত্যা মামলার আসামি, তারা অগ্নিসংযোগের আসামি, তারা সন্ত্রাসের আসামি, তাদের গ্রেপ্তার করছে না কেন? বলা হচ্ছে যে অতিরিক্ত আসামি দেওয়া হয়েছে। তো অতিরিক্ত আসামি দিয়েছে, আপনি অতিরিক্ত আসামি দিলে তো তারা লেস ইম্পর্টেন্ট লোককে দেওয়া হয়েছে। তো যারাই এর সাথে সক্রিয়ভাবে জড়িত তাদের বিরুদ্ধে আপনি কেন আইনগত ব্যবস্থা নিচ্ছেন না? এইটাও কি রাজনৈতিক দলদের উপর আপনি চাপাবেন এই দায়? এক। তারপর শুভকিরা ভাই আরেকটা কথা বলেছে, এই যে আমাদের সারা বাংলাদেশে নেতাকর্মী হত্যা করা হয়েছে, আমরা কি কোনো আইনি ব্যবস্থা নিচ্ছি? আপনি দেখবেন কিছুদিন পর নিচ্ছি, মিডিয়াগুলো প্রচার করেছে বিএনপি সুনির্দিষ্টভাবে কোন মামলা কে জড়িত, এই জন্য আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা কিন্তু অভিযোগ দায়ের করেছি সুনির্দিষ্টভাবে। আর এছাড়া সারা বাংলাদেশে তো মামলা হচ্ছে আমাদের বিরুদ্ধে। কিন্তু এখন সমস্যা হলো, আমরা যেই মামলাগুলো করি সরকার বলছে এটা রাজনৈতিক কারণে আমরা করছি, কিন্তু এইটা দায়িত্বটা কার? নিশ্চয়ই তো সরকারের। সরকারকে সেই দায়িত্ব সুচারুভাবে পালন করছে না। বরং আমরা যে দাবিগুলো প্রতিনিয়ত করছি যে আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে, প্রশাসন বিশেষ করে আইন শৃঙ্খলা কর্মীরা ব্যর্থ হচ্ছে, সেখানে কি সরকারের কোনো উদ্যোগ কি আপনি লক্ষ্য করেন? আমরা তো করি না। বরং এখনো অনেক জায়গায় আমরা একদিকে অন্তর্বর্তীকালীন সরকার বলছে, আমরা বলছি, রাজনৈতিক দল বলছে যে শেখ হাসিনা তার প্রশাসনকে এমনভাবে সাজিয়েছে যে এই প্রশাসন যদি আপনি ভেঙে না দেন তাইলে আগামী দিনে অবাশ্যত নির্বাচন বলেন বা রাষ্ট্র পরিচালনা সম্ভব না। তাইলে এই আজকে 6 মাস শেষ হয়ে গেল, আপনি এখনো কেন আওয়ামী লীগ প্রশাসন সব জায়গায় আপনি সরাচ্ছেন না কেন? এই প্রশ্ন তো আমরা এখন করি, আপনি কেন সরাচ্ছেন না? আপনি দেখেছেন একটা আমি জানি না সোরাব ভাই বা শুভ ভাই আমার সাথে একমত হবে কিনা, মানুষের পারসেপশন বলে একটা কথা আছে। আমরা দেখেছিলাম একটা মন্ত্রণালয় একটা সচিবের বিরুদ্ধে সুনির্দিষ্ট, আপনারা মিডিয়ায় নিউজ করেছে যে উনি মেসেজ আদান প্রদান করা হচ্ছে, এত টাকা দিলে পোস্টিং, এত টাকা ওরে। আমি বলছি অপরাধ করুক বা না করুক, কিন্তু পাবলিক সেন্টিমেন্টকে আপনি যদি রেসপেক্ট করতে হয় তাহলে তার বিরুদ্ধে তো আপনার মিনিমাম একটা ব্যবস্থা নেওয়া গ্রহণ করা উচিত ছিল। আপনি করেন নাই, তাকে বহাল তরবিয়তে রাখছেন। অর্থাৎ আপনি এই দুর্নীতিবাজদেরকে, এই যারা দলবাজি করেছে তাদেরকে আপনি শেল্টার দিচ্ছেন। এইটাও কি বিএনপির দোষ বলেন আপনি? বরং আমরা প্রতিনিয়ত সারা বাংলাদেশে এই যে যখন যে অভিযোগ পাচ্ছি, যখন পত্রিকা যে নিউজ করছি, আমরা প্রায় 1200-র উপর নেতৃবৃন্দকে ইতিমধ্যে কাউকে বহিষ্কার, কাজকে দল থেকে অব্যাহতি, আমাদের কমিটিগুলো প্রতিনিয়ত ভেঙে দেওয়া হচ্ছে। এই যে পদক্ষেপ, এগুলি কি সরকারকে সহযোগিতা করে না? বরং আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি। এবং শুধু তাই না, আপনাকে আরেকটি আমি একেবারে দৃশ্যমান যেটা, যেমন সংস্কার সবাই বলে, আমি বলি, আপনি বলেন, সোরাব ভাই বলেন, সবাই বলে, কিন্তু সুনির্দিষ্ট প্রস্তাব বিএনপি ছাড়া কি কেউ দিয়েছে? আমরা সুনির্দিষ্টভাবে 31 দফা প্রস্তাব দিয়ে বলেছি এই ক্ষেত্রে আমরা সংস্কার করতে চাই। তারপর আপনি দেখেন যে এই গভর্নমেন্ট যেই কমিশনগুলি করেছে, 11টা কমিশন, প্রতিটা কমিশনের বিপরীতে আমরা কিন্তু বিএনপি কি চিন্তা ভাবনা, বিএনপি কি চায়, লিখিত আমরা কিন্তু সবগুলো জমা দিয়েছি। তো এর চেয়ে একটা সরকারকে সহযোগিতা বিএনপি আর কি করবে আপনি বলেন? জি, ধন্যবাদ। একটা প্রতিবেদন দেখবো এই ফাঁকে। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন জমা পড়তে চলেছে 8 তারিখে এবং তারপরে জাতীয় ঐক্য নিয়ে কাজ শুরু হবে। সেটার জন্য যে কমিশন গঠন করা হচ্ছে তার কার্যক্রম শুরু হবে, সে নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন সংস্কার ও সংবিধান সংস্কারে গঠিত 6 কমিশন প্রায় 4 মাস সময় নিয়ে প্রতিবেদন জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন কমিশন প্রধানরা। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন আগামী 8 ফেব্রুয়ারি প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি 8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। 8 ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কী আছে, সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কী আছে, মধ্যমেয়াদে কী আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কী আছে, সেটা 6টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। আসিফ নজরুল জানান, কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে ফেব্রুয়ারির মাঝামাঝিতে বৈঠক শুরু করবে জাতীয় ঐক্যমত কমিশন। সেই বৈঠকে আহ্বান জানানো হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গণ অভ্যুত্থানে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দল। গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐক্যমত্য কমিশনের
প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং এটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলি ডেটটা ঠিক করা হবে। এদিকে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী জানান, বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন তারা, যাতে থাকছে শতাধিক সুপারিশ। বিভিন্ন জায়গায় জেলাতে উপজেলাতে আমরা গিয়ে কথা বলেছি, অনেক লোকের অনলাইনে আমরা অপিনিয়ন নিয়েছি, সেগুলোর ভিত্তিতে আমাদের রিপোর্ট আজকে আমরা চূড়ান্ত করে স্বাক্ষর করব। কালকে দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। একই দিনে আইন সংস্কার কমিশনও প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে। জনাব সোহরাব হাসান, আপনার কাছে ফিরে আসতে চাই। বিভিন্ন কমিশনের যে সুপারিশগুলো রয়েছে তার মধ্যে কিছু কিছু বোধহয় বৈপরীত্য ছিল, সেটাও সমাধান করে পরে রাজনৈতিক দলগুলোর সাথে বসা হবে, এমনটা সরকারের তরফ থেকে বলা হচ্ছে। এই যে প্রক্রিয়া, সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে কিভাবে করলে জিনিসটা একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে একটা ঐকমত্যের জায়গায় পৌঁছে আসলে প্রয়োজনীয় সংস্কারগুলো করা যাবে? এখন সংস্কারটা কতদূর, মানে প্রথম হচ্ছে নির্বাচনের লক্ষ্যের সংস্কার, না সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচন, এটি কিন্তু এটাই হচ্ছে রাজনৈতিক মহলে এখন বিতর্ক। বিএনপি সহ বেশ কিছু দল মনে করে যে নির্বাচনের জন্য যে যতটা সংস্কার প্রয়োজন অন্তর্বর্তী সরকারের সেটুকু করে নির্বাচন দিন তারিখ ঠিক করা উচিত। আবার কেউ কেউ মনে করে যে না, যেহেতু দেশে একটি স্বৈরাচারী ব্যবস্থা ছিল 15 বছর বা তারও বেশি সময়, তার থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য অনেকগুলো মৌলিক কাঠামোর অনেক কিছু পরিবর্তন করা প্রয়োজন, যেটি সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন ইত্যাদি বলেছে। কিন্তু রাজনীতির মূল লক্ষ্য তো ক্ষমতায় যাওয়া। আপনি এই যে সংস্কার কমিশনের রিপোর্ট বা আলোচনা, তার চেয়েও এখন এই মুহূর্তেও রাজনৈতিক দলগুলোর প্রধান লক্ষ্য হচ্ছে তার নির্বাচনে জয়ী হওয়া। এবং সেক্ষেত্রে ইতিমধ্যে দেখেছেন যে নির্বাচন দিন তারিখ ঠিক হয়নি, কিন্তু বড় দলগুলো মিত্রের সন্ধানে আছে। সুতরাং আসল হচ্ছে যে আমি মনে করি যে একটা ন্যূনতম ঐকমত্য যদি প্রতিষ্ঠা করা যায় আলোচনার মধ্য দিয়ে, তাহলে এটি কঠিন হবে না। একদিক থেকে যদি বলি যে প্রতিটি কমিশনে কিন্তু ছাত্র প্রতিনিধি ছিল, সুতরাং ছাত্রদের বক্তব্য এই কমিশন রিপোর্টের বাইরে নয়, এটা ধরে নেওয়া যায়। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে যত দ্রুত সম্ভব আলোচনা, এবং সেই আলোচনাটা একটু বিস্তারিত হওয়া উচিত। যদিও দলগুলো থেকে লিখিত বেশিরভাগ দল থেকে লিখিত বক্তব্য দেওয়া হয়েছে, এখন আমরা কত দূর যেতে চাই এটি কিন্তু ঠিক করতে হবে। সেটি অন্তর্বর্তী সরকার কতটুকু যেতে চায়, আর রাজনৈতিক দলগুলো কতটুকু সেটি মেনে নেয়। ধরুন, এখানে তো কিছু কিছু ব্যাপারে রাজনৈতিক দলগুলোর বিপরীত অবস্থান রয়েছে। সংখ্যানুপাতিক নির্বাচন বলুন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বলুন, বা সংবিধানের আসলে কি অবস্থা দাঁড়াবে, তো এই বিপরীত অবস্থানগুলোর সমন্বয়টা আসলে কিভাবে হবে? এক ধরনের যদি বলেন, কোনো ক্ষেত্রে কিন্তু এই কমিশনগুলো অনেক দলের দিকে তাকিয়ে এই কমিশন সুপারিশ করেছে। যেমন আপনি যদি বলেন আনুপাতিক ভোট, আনুপাতিক নির্বাচন ব্যবস্থা, বিএনপি ছাড়া সব দলেরই কিন্তু এটা দাবি ছিল। আওয়ামী লীগ তো মাঠে নেই, এমনকি জাতীয় পার্টি, যে নিষ্ক্রিয় জাতীয় পার্টির কথা বলি, জামাত ইসলাম, এরা কিন্তু সবাই আনুপাতিক হারে ভোটের। কিন্তু বিএনপি এই আনুপাতিক ভোটের ইতিবাচক দিক যেমন অনেক আছে, নেতিবাচক দিকও আছে। আমাদের অভ্যস্ততার ব্যাপারও আছে, কারণ আমরা দীর্ঘদিন ধরে এই এক মাথায় এক ভোট পদ্ধতি অনুসরণ করে আসছি। কিন্তু বিএনপি কিন্তু এ ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছে যে আনুপাতিক ভোট হবে না। যদি ভবিষ্যতে হয় সেটি পার্লামেন্ট ঠিক করবে। নির্বাচন কমিশন এবং সংবিধান কমিশন, সংস্কার কমিশন, তারা কিন্তু আনুপাতিক ভোটের পক্ষে সুপারিশ করেনি, বরং করেছে উচ্চকক্ষে, অর্থাৎ এটি বর্তমানে যেমন নারী আসন আছে, অনেকটা সে ধরনের, যে নিম্নকক্ষে যারা যত আসন পাবে বা ভোট পাবে, ওর ভিত্তিতে ওই হারে
উচ্চকক্ষের আসন নির্ধারিত হবে। তো সুতরাং এ ব্যাপারে কিন্তু এক ধরনের ছাড় দিয়েছে আমি বলবো। যদি এটা জনমত হতো আর হতে পারে যে একটা জায়গায় তো আসতে হবে, যেমন এটা নিয়ে যদি গণভোট হয়, কেউ যদি বলতো যে এটা নিয়ে গণভোট হবে, আমরা মানি না, তো অন্য দলগুলোর পক্ষ থেকে কিন্তু এটি সোচ্চার প্রতিবাদ করেনি। তারা বলেছে যারা আনুপাতিক ভোট চেয়েছিলেন যে এটা হলে ভালো হতো, মানে সংসদে বহু দলের বহু মতের অবস্থান হতো। কারণ আমরা গত 30-34 বছরের তো দেখেছি যে দল ক্ষমতায় থাকে তার নিয়ন্ত্রণে থাকে। একটি বিষয় যেটা মানে কঠিন প্রশ্ন, নির্বাচনের পরে গণতন্ত্রের ভবিষ্যৎ কী হবে, সংসদের ভবিষ্যৎ কী হবে, সরকার কিভাবে চলবে, এই ব্যাপারে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য থাকা প্রয়োজন। যারাই জয়ী হোক বা যারা পরাজিত হোক, মানে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া মানে কিন্তু জনগণ দ্বারা প্রত্যাখ্যাত নয়। আপনি এটা বাংলাদেশের আমাদের রাজনৈতিক সংস্কৃতিতেই এটা বলা হয় যে এক ভোট বেশি পেলেও, আপনি ধরেন 96 বা 95, 96 বা 91-এ কোনো দল কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পায়নি, মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। কিন্তু যারা ক্ষমতায় এসেছে তারা তো মাঠ গরম করেছে, জনগণ প্রত্যাখ্যান করেছে। সেটা আওয়ামী লীগও বলেছে, বিএনপিও বলেছে। আমি মনে করি যে ওই রাজনৈতিক সংস্কৃতি অবসান হওয়া প্রয়োজন। কারণ যাদের আমাদের এই মানে প্রচণ্ড সমস্যা সংকুল এই দেশে যারা ক্ষমতায় যারা আসেন, তাদেরই আমি মনে করি যে তারাই সবচেয়ে বেশি বিপদগ্রস্ত। কিন্তু তারা ক্ষমতার চর্চাটা এত বেশি করেন যে কারণে তাদের ওই বিপদটা আর দেখে না, জনগণের দিকে আর তখন তাকানোর সময় থাকে না ক্ষমতা রক্ষা করা। আর বিরোধী দলে যারা থাকেন তারা পরদিন থেকেই হচ্ছে মানি না, মানব না, অর্থাৎ রাজপথে ফয়সালা করতে যায়। প্রথম হলো যে সংসদীয় গণতন্ত্রে আছি আমরা, সংসদ কার্যকর করতে হবে, 5 বছর সংসদ কার্যকর হবে। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সব দলের, এর অর্থ না যে কোনোদিন কোনো বিষয়ে ওয়াকআউট করতে পারবে না স্বল্প সময়ের জন্য, কিন্তু সংসদ বর্জন করবে না এই অঙ্গীকার থাকা উচিত। সংসদ কার্যকর করবে। দ্বিতীয় হচ্ছে ক্ষমতায় যাওয়া মানেই রাষ্ট্রের সব প্রতিষ্ঠান দখল করা নয়। আরেকটি বিষয়ে আমি মনে করি সব দলের ঐকমত্য থাকা উচিত, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, সংখ্যালঘুদের সুরক্ষা, সেটা জাতিগত এবং ধর্মীয়, আর সংবাদ মাধ্যমের স্বাধীনতা। নিশ্চয়ই, ধন্যবাদ। জনাব শুভ কিবরিয়া, আপনার কাছে আসতে চাই। অনেকগুলো বিতর্ক সামনে রয়েছে, তার মধ্যে এটা গণপরিষদের নির্বাচন হবে না জাতীয় সংসদের নির্বাচন হবে, সংস্কারের কতটুকু এই সরকার করবে, কতটুকু পরের সরকার করবে, বিএনপির তরফ থেকে জাতীয় সরকারের প্রস্তাবনাও রয়েছে। এই যে এত ধরনের সম্ভাবনা, সেখান থেকে আসলে বেছে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় যেখানে সবাই একমত হতে পারবেন, সেটা কি খুব কঠিন আমাদের জন্য এই মুহূর্তে? প্রথমত, আমরা এখন যে অবস্থায় আছি, অতীতে আমরা কখনো এই অবস্থায় ছিল না। বাংলাদেশ একটা রাজনৈতিক রূপান্তরের পথে দাঁড়িয়ে আছে। তার অনুষঙ্গ হচ্ছে তার আগে একটা গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং গণ অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা আছে, রাজনৈতিক রূপান্তরের একটা আকাঙ্ক্ষা আছে। আপনি যদি দেখেন, এর সঙ্গে আমরা একটা জিনিস মিসিং করছি, সেটা হচ্ছে বাংলাদেশ একটা খুবই বিপদাপন্ন জায়গায় দাঁড়িয়ে আছে তার অর্থনীতি নিয়ে। ঠিক আছে, অর্থনীতি নিয়ে কীরকম, এই যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্কফোর্স কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার কাছে একটা রিপোর্ট দিয়েছেন। সেখানে তারা একটা তথ্য দিয়েছেন যে 73-74 সালে আমাদের মানে মোট জাতীয় আয়ের আপনার 28% ছিল 10% ধনীর হাতে, সেটা 2022 এসে দাঁড়িয়েছে 42%। তার মানে জাতীয় আয়ের 42% এখন 10% লোকের হাতে, ধনীর হাতে। ঠিক গরিবদের আবার আরও গরিব হয়ে গেছে, 10% গরিব আগের চেয়ে আরও গরিব হয়ে গেছে। এই যে আয় বৈষম্য, এটা আমাদের রাজনীতিকেও প্রভাবিত করবে, কারণ অর্থনীতি তো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আপনি যে সরকারই করেন, তারপরে তো দেশ চালাতে হবে, মানুষকে তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এটা একটা রূপান্তর। 2 হচ্ছে 2026 সালে আমরা এলডিসিতে থেকে উত্তরণের একটা জায়গা আছে, সেখানে আন্তর্জাতিক বাণিজ্যের কিছু বিষয় আছে, সেখানকেও বাংলাদেশের একটা চ্যালেঞ্জ আছে। 3rd হচ্ছে যে আমাদের রাজনীতিবিদদের একটা বড় অংশ এখনও, আমার কাছে মনে হয় যে একটা জেনারেশন গ্যাপ তৈরি হয়েছে, সেটা একটা নতুন শক্তি বাংলাদেশে এমার্জ হয়েছে। সেই শক্তি শুধু গণ অভ্যুত্থানে ছাত্র যাদেরকে আমরা দেখছি তারা না, প্রায় 4.5 কোটি ভোটার। হ্যাঁ, 2018-14 সালে যারা ভোট দিয়েছে আর এখন যারা ভোট দিচ্ছে, তার মধ্যে 4.5 কোটি নতুন ভোটার এসছে। তারা কি চিন্তা করছে, তারা পৃথিবীকে কিভাবে দেখছে, সেই চ্যালেঞ্জকে আপনি কিভাবে মোকাবিলা করবেন, সেই তুলনায় আমাদের রাজনৈতিক নেতৃত্বের যে মাইন্ডসেট, সেটা কনফ্লিক্টিং হয় কিনা, সেটা নিয়ে একটা সমস্যা। রাজনীতিতে আমরা যেটা চাচ্ছি
বা আমরা যে আকাঙ্ক্ষা করছি, এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, আপনি নির্বাচন করলেন, নির্বাচন করার পরে কি হবে, আপনি কতদিন যেতে পারবেন, আপনি কি আবার একটা স্বৈরশাসক হয়ে উঠবেন কিনা, সেই মেকানিজমগুলো আমরা রাখছি কিনা। আমরা অতীতে দেখি শেখ হাসিনা 15 বছর গণতন্ত্রকে শহীদ করেছে, নির্বাচন দেয় নাই, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। আপনি দেখেন 111 কেন এসেছিল, তখন কিন্তু বিএনপি রাজনৈতিকভাবে সফল হতে পারে নাই আরেকটা নির্বাচন ট্রান্সফারের ক্ষেত্রে। সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলোর কিন্তু নানা ক্রাইসিসে এসে তার যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা সেটা অনেক সময় ব্যর্থ হয়েছে। সুতরাং এই ভবিষ্যতে এই নির্বাচনে আমরা যেখানে যাব, সেই নির্বাচনে যে সরকার হবে তার কিন্তু মাল্টিপল চ্যালেঞ্জ। অতীতে সে কখনো এরকম চ্যালেঞ্জ, একটা হচ্ছে ইকোনমিক চ্যালেঞ্জ, একটা হচ্ছে আওয়ামী লীগ, তাকে আপনি কিভাবে বিচার করবেন, কিভাবে রিকনসাইলেশন করবেন, তাকে তো আপনি এলিমিনেট করে দিতে পারবেন না। এলিমিনেট করলে কি প্রক্রিয়ায় করবেন, কোন প্রসেসে করবেন, আপনার এই অ্যাপারেটাসগুলো কি, সেটার একটা রিয়াকশন আছে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভূমিকা কি হবে বলে মনে হয় আপনার? এটা এই মুহূর্তে বলা, নির্বাচন তো অনেক, নির্বাচনে আপনি যত কাছে আসবে তত আপনি পলিটিক্যাল দলগুলোর ভাষা, ক্যান্ডিডেটের ভাষা বদলাতে দেখবেন, স্ট্র্যাটেজি বদলাতে দেখবেন। যখন একজন ক্যান্ডিডেট তার এলাকায় নির্বাচন করতে যাবে, তার প্রধান লক্ষ্য হবে যে কোনো মূল্যে সে জিতে আসতে চাইবে, ঠিক আছে? তো যে কোনো মূল্যে জিতে আসতে চাইলে ভোটার বেস যেখানে যেখানে আছে, ধরেন আমি উল্টা কথাটা বলি, আওয়ামী লীগের আমলে বিএনপির যে তৃণমূলের কর্মীরা তারা কিভাবে ছিল মাঠে, যারা জেলে যায় নাই তারা কিভাবে ছিল, জামাত কিভাবে ছিল, যে যেখানে যেভাবে যার সাথে অ্যাডজাস্টমেন্ট করে থাকতে হয়, যে প্রক্রিয়া অ্যাডজাস্টমেন্ট করে, পয়সা দিয়ে হলে পয়সা, আত্মীয়তা দিয়ে হলে আত্মীয়তা, সামাজিক সম্পর্ক দিয়ে হলে সামাজিক সম্পর্ক, ঠিক আছে? আমার একটা ব্যবসা আছে, আপনি 10% নেন, আপনি 90% নেন, আমারে 10% দেন, এই থিওরিতেও চলেছে বিজনেস এন্টারপ্রাইজগুলো, ঠিক আছে? এইভাবে অ্যাডজাস্টমেন্ট হয়। তো সুতরাং আওয়ামী লীগ কীভাবে থাকবে সেটা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে আমরা কী আচরণ করছি, আওয়ামী লীগের অপরাধের বিরুদ্ধে আমরা কী আচরণ করছি, সেইটা অনেকটা ডিটারমাইন করবে। সুতরাং সেটা একটা, এই জন্যে আমি বলছি যে বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলোর একটা বড় কর্তব্য হচ্ছে, এবং তাদের একটা বড় বিপদও হচ্ছে, তারা এখন ধরেন যেভাবে অনৈক্যের দিকে যাচ্ছে, এই অনৈক্য যদি নির্বাচনে আরও বড় অনৈক্যের সূত্রপাত তৈরি হয় তাহলে এটা ভবিষ্যতে তাদের জন্যই বুমেরাং হবে। জি, ধন্যবাদ। জনাব মোশাররফ হোসেন, আপনার কাছে ফিরে আসি। বিএনপি এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছে না, এবং সম্ভবত নির্বাচনে আওয়ামী লীগ যদি আসে তাতে বিএনপির এখন পর্যন্ত যে খুব একটা আপত্তি আছে তেমনটা শোনা যায়নি। তাহলে কি আপনারা নির্বাচনে আওয়ামী লীগকেও একটা সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দেখেন? না, আমরা তো মনে করি যে এটার প্রতিপক্ষ তো হতেই পারে, কারণ আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তাদের কাছে ব্যাপক অর্থ আছে, তাদের একটা সাংগঠনিক কাঠামো আছে। যদি তারা নির্বাচন করে, যে কোনো দলের জন্যই একটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে, শুধু নট অনলি বিএনপি, যে কোনো দলের জন্যই। কারণ এখানে তো আপনার ডিপেন্ড করবে ভোটারের উপর নির্ভর করবে। তাদের সমর্থকদেরকে আমরা শেষ করে দিতে পেরেছি? আমার তো কাছে মনে হয় না। বরং আপনি এখন দেখবেন এই 6 মাসের মধ্যেও তারা যেভাবে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে, সেটাইতে বোঝা যায় আগামী দিনে তারা কত ভয়ঙ্করভাবে, কারণ তাদের অস্তিত্বের ব্যাপার, সেটা প্রমাণ দিতে চাবে। তারা জিতুক বা না জিতুক, তারা একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ ভোট দেখাবার ট্রাই করবে। এটা সুতরাং একটা চ্যালেঞ্জ হতেই পারে। আর সেটাকে বিএনপি কিভাবে মোকাবেলা করতে? না, বিএনপি, আমরা তো মনে করি জনগণ যে সিদ্ধান্ত নেয় আমরা সেটা মেনে নেব, এবং আমরা তো আমাদের স্পষ্ট ভাষা বলেছে আওয়ামী লীগকে আমরা জনগণের সমর্থনের মাধ্যমে তাদেরকে বিদায় করতে চাই রাজনীতি থেকে। এটা তো বিএনপি বারবার বলেছে। এর আগে জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া কতদূর এগুলো সেটার ব্যাপারে কি কেন বিচার তো আমরা চাচ্ছি, সেটার দায়িত্ব তো সরকার, ইন্টেরিয়াম গভর্নমেন্টের। তারা কি পদক্ষেপ, এই যে আমি যে কথাটা বললাম যে আপনি মামলা করলেন, এর মধ্যে যদি বিচার প্রক্রিয়া শেষ না হয় তাহলে বিএনপি সেটার দায়িত্ব নিচ্ছে। আমরা যে এইটা যে বিচার, আপনি যে কোনো বিচার সম্পূর্ণ করতে হলে তার তথ্য উপাত্ত, আপনি একজন আইনজীবী, আপনি জানেন, আপনি জোর করে তো একজনকে ফাঁসি দিয়ে দিতে পারবেন না। হ্যাঁ, আপনি পারবেন যদি আপনি স্পেশাল ট্রাইব্যুনাল করেন। গভর্নমেন্ট তো সেই দিকেও যাচ্ছে না। গভর্নমেন্ট যদি মনে করে আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো একটা বিশেষায়িত ট্রাইব্যুনাল বটে, আছে, তারপরে এটা তো সব মামলা দেখতে পারবে না, সব মামলা তো দেখতে পারবে না। এর আগে আমরা দেখেছি না স্পেশাল ট্রাইব্যুনাল হতে, স্পিডি ট্রাইব্যুনাল, দ্রুত বিচার আইন। গভর্নমেন্ট তো সেদিকে যাচ্ছে না, বরং আমি যে কথাটি আমার প্রাথমিক পর্বে বলেছিলাম যে মামলাগুলো হচ্ছে সে আসামিই তো আপনি গ্রেফতার করছেন না, আপনি এখানে কেন আপনার প্রতিবন্ধকতা আপনি তৈরি করছেন? তো সুতরাং সরকারের আন্তরিকতার ওপর একটা ডিপেন্ড করবে। আর আমি একটু শুভ কিবরিয়া ভাইয়ের আরেকটু ব্যাপার বলতে চাই, যে বলতেছে যে আগামীতে যারা ক্ষমতায় যাবে সম্ভাব্য সবাই ধরছে বিএনপি বড় দল হতে যেতে পারে, এরকম তো একটা সম্ভাবনা। কিন্তু আমরা এই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য কিন্তু বিএনপি 31 দফা যদি আপনি দেখেন সুনির্দিষ্টভাবে প্রস্তাবনা আছে, যাতে কোনো দল স্বৈরাচারী না হতে পারে, কোনো দল যেন ক্ষমতা অপব্যবহার না করতে পারে, তার কিন্তু ওখানে দিক নির্দেশনা দেওয়া আছে। আমরা কি বলেছি যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা বলেছি আর্টিকেল 70 একটা বিরাট বাধা সংসদকে কার্যকর করার ক্ষেত্রে। সেখানে আমরা বলেছি 4টি বিষয় ছাড়া যে কোনো বিষয়ে আপনি আলোচনা করতে পারবেন, দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে।
তা আমরা বলেছি যে এই যে দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো হলে আপনার জনগণের মতামতের প্রতিফলন ঘটে না। আমরা সেখানে বলেছি যে কোনো মার্কা থাকবে না স্থানীয় প্রশাসন, স্থানীয় নির্বাচনে। আমরা বলেছি যে একটা এই যে রাজনৈতিক দলগুলো অনেকটা স্বৈরাচারী হয়ে যায়, যার জন্য আমরা আপার হাউজের একটা প্রস্তাব করেছি। প্রশ্ন থাকে ক্ষমতায় গেলে এই 31 দফার কথা আপনারা কতটুকু আমরা তো কমিটমেন্ট করেছি, আমরা তো প্রতিনিয়ত এখন সারা বাংলাদেশে সভা সেমিনার করে আমরা জনগণের কাছে এটা উপস্থাপন করছি এবং আমরা অঙ্গীকার করছি যে আমরা যদি আমাদেরকে আপনারা যদি আগামীতে রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব দেন আমরা বাস্তবায়ন করব। শুধু তাই না, আগামী দিনে রাষ্ট্র কাঠামো এবং আমাদের সামাজিক, অর্থনৈতিক, বাণিজ্যিক কি হবে আমরা প্রতিটি ক্ষেত্রকে অ্যাড্রেস করে কিন্তু আমরা বক্তব্য রাখছি। সুতরাং এখানে এই জায়গা থেকে সরে যাওয়া এটা কোনো সুযোগ বিএনপির পক্ষে নাই। জি, ধন্যবাদ। জনাব সোহরাব হাসান, যদি আর কিছু যোগ করার থাকে। না, একটা হচ্ছে যে মোশাররফ ভাই বললেন, খুবই ভালো কথা বললেন যে বিএনপি এতদিন যে ধারায় রাজনীতি ছিল সে ধারায় রাজনীতি করবে না, গণতান্ত্রিক ধারায় করবে। কিন্তু একটা প্রশ্ন আসে, বিএনপি কি এটা প্রস্তুত আছে বা অন্য কোনো দল, যে এখন যারা বিএনপির যে প্রধান দুই নেতা ও নেত্রী, তাদের বাইরে অন্য কেউ এই দলের নেতৃত্ব দেবেন তারা থাকা অবস্থায় এটা বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত কিনা, এর উপর কিন্তু দলের ভবিষ্যৎ এবং দলের কী বলে রাজনৈতিক চরিত্র নির্ভর করবে। এটা শুধু বিএনপির ক্ষেত্রে না, যে কোনো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কি বলেছে রাষ্ট্রের ক্ষেত্রে, যে বিকল্প কি, শেখ হাসিনার কোনো বিকল্প নেই, কিন্তু বিকল্প মানুষ কিন্তু খুঁজে নিয়েছে। আমি মনে করি রাজনৈতিক দলগুলোর, বিএনপির মোশাররফ ভাই আছে বলে বিএনপি বলছি, সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের এই মানসিকতা পোষণ করা উচিত যে আমি আজকে যিনি আমাকে নেতৃত্ব দিচ্ছেন বা দলকে নেতৃত্ব দিচ্ছেন কালকে নাও দিতে পারেন, এবং নেতৃত্বেরও উচিত এই উদারতা দেখানো যে এই দল আমি থাকতেও আরেকজন নেতৃত্ব দিতে পারে। যদি আপনি গণতন্ত্রে যদি বিশ্বাস করেন, তো যদি আপনার অধিকাংশ যদি একটি দলের নেতাকর্মী সমর্থক বা আমরা যেটাকে কাউন্সিলর বলি, মানে যারা ভোটার দেওয়ার ক্ষমতা রাখে, তারা যদি সিদ্ধান্ত নেয় আমার এই দল এইটা, সেটাকে আপনি ডেমোক্রেটিক প্রসেস বলবেন। এই পর্যন্ত গত 40 বছরে কাউন্সিলে ভোটের মাধ্যমে ভোটাভুটি করে কোন দলের কোন নেতা নির্বাচিত হয়েছে বলেন? আমি একটু আপনাকে বলি, আমি তো এখন একটা দল স্বপ্ন, আপনি জানেন যে কোনো দলের, মানে আমাদের দলও আছে, কাউন্সিলের আগে আমাদের শীর্ষ নেতৃত্ব হওয়ার জন্য আমাদের একটা নির্বাচন কাউন্সিল হয়। আমরা ওপেন আহ্বান করি আপনাদের প্রার্থীরা কি হতে চান। এখন কেউ যদি না হতে চায়, আপনি জোর করে কি তাকে চেঞ্জ করবেন? না হতে চাওয়া তো একটা সংস্কৃতি, সেটা আলাদা জিনিস। না হতে এটাই পাল্টানো দরকার, সেটা আলাদা জিনিস, কিন্তু আমরা তো ওপেন ইনভাইট করি। এটা আমি বিএনপি বলছি না। যেমন আজকে যে প্রশ্নটা আছে আওয়ামী লীগ নিয়ে, অনেকেই মনে করেন আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী তারা মনে করে তাদের রাজনৈতিক এই নেতৃত্ব তাদেরকে ভুল পথে গিয়েছে, বিপদগামী করেছে এবং তাদের সর্বনাশ করেছে, তো এই নেতৃত্বের পরিবর্তন করা দরকার। কিন্তু এই কথাটি কিন্তু সাহস করে কেউ বলছে না। আমি বলছি সেটা বিএনপির ক্ষেত্রে হোক, আওয়ামী লীগের ক্ষেত্রে হোক বা অন্য দলের ক্ষেত্রে, এই কিন্তু দুইবারের বেশি যদি কেউ প্রধানমন্ত্রী না হতে পারেন তখন তো সেই প্রয়োজনীয়তা দেখা দেবে। দুইবার মানে কি, এটা কি পরপর দুইবার নাকি? মোট দুইবার। হ্যাঁ, মোট দুইবার বলছি। আগে আমরা বিএনপির প্রস্তাবে হচ্ছে পরপর দুইবার, 31 দফা হচ্ছে পরপর দুইবার। এখন এটা আমরা সংশোধন করেছি। আচ্ছা, সংশোধন এখন সর্বশেষ আমরা বলেছি দুইবারে বেশি কেউ হতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে দল ও সরকারের একাকার হয়ে যাওয়া। সংসদ নেতা প্রধানমন্ত্রী একজন হলে সমস্যা হয়, আবার প্রধানমন্ত্রী বা সংসদ নেতা বা নেত্রী দলীয় প্রধান হলেও সমস্যা হয়। সেটাও কিভাবে সমাধান করবে আমি জানি না রাজনৈতিকভাবে। আমি মনে করি এটাও গণতান্ত্রিকভাবে করা উচিত। না, এখানে সোহরাব ভাই একটা কথা বলেছে, যে কোনো রাজনৈতিক দলের মূল লক্ষ্যটা কি? নির্বাচনের জয়লাভ হওয়া। সুতরাং যে কোনো রাজনৈতিক দল চেষ্টা করবে তার নেতৃত্ব, এমন নেতৃত্ব থাকুক যে নেতৃত্বের মাধ্যমে সে নির্বাচনে জয়লাভ করে। যদি ওই দলটা জয়লাভ না করতে পারে তাহলে আপনার যে পরিকল্পনা বলেন, যে সংস্কার বলেন, এটা বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব না। সুতরাং এইটা তো তার নিজস্ব দলের একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে যে তার দলের কে নেতৃত্ব দিলে সে ওই বৈতরণী পার হতে পারে। জনাব কিবরিয়া, যদি আর কিছু যোগ করার আমি একটু অন্যদিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা যখন কথা বলছি তখন আমাদের কাছে আজকেই নিউজ এসছে যে ইউরোপে যাওয়ার জন্য ভূমধ্য সাগরে আমাদের 23 জন যুবকের গলিত লাশ আমরা পেয়েছি। আমাদের রাশিয়ায় যাওয়ার জন্য, রাশিয়ায় যুদ্ধদাস হিসেবে 18 জন যুবক মৃত্যুর সঙ্গে লড়ছে। বাংলাদেশ এমন একটা সংকটের মধ্যে আছে। আমি এই জায়গাটায় রাজনীতিবিদ সহ আমাদের সরকারের কাছেও দৃষ্টি আকর্ষণ করতে যাই যে আমাদের এমন কোনো কাজ করা হবে না, মানে কাজ করা উচিত হবে না যাতে আমাদের
রাজনৈতিক সংস্কৃতির কারণে আমাদের অর্থনৈতিক সংস্কৃতি এমন একটা জায়গায় দাঁড়িয়ে যায় যে আমাদের সন্তানদেরকে এভাবে গলিত লাশ হতে হয় ভূমধ্য সাগরে, 1 নম্বর। 2 নম্বর, আজকে এখানে আসার আগে আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে আপনি এই যে গণঅভ্যুত্থানে খুব অ্যাক্টিভ ছিল, যে কেমন ফিল করছেন। উনি বললেন যে আমার ফিলিংস যদি শুনতে চান তাহলে এটা বলি যে রাষ্ট্র যে আছে, রাষ্ট্র যে আমার পাশে আছে, এই ফিলিংস আমার নেই। তাহলে রাষ্ট্রকে আমরা সেই জায়গায় নিয়ে গেছি। আমি আসার সময় সৌরভ ভাই কথা বলছিলেন যে ওই রাজনীতি, ক্ষমতা, এগুলো আসলে কয় কোটি লোকের ভাষ্য। এটা হয়তো বড় জোর 1 কোটি লোক এগুলো নিয়ে ডিল করছে, বাকি যে লোক 20 কোটি লোক, সেই লোকদেরকে আমরা কি দিচ্ছি, তার বাজারের ব্যবস্থা কি, তার কর্মসংস্থানের ব্যবস্থা কি, এই যে আমাদের একটা জেনারেশন ডিভিডেন্ডের মধ্যে আছি, এই ইয়তদেরকে আমরা কি ব্যবহার করতে পারছি? সুতরাং এই জায়গাতে রাজনীতিকে নিয়ে আসতে হবে, এবং এটা রাজনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ, সব দলের জন্য একটা বড় চ্যালেঞ্জ। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।